শুরুতে জানিয়ে দেব তেল আভিভের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের অস্তিত্ব বিশ্বের জন্য হুমকি, সতর্ক বার্তা ইরানের। জানিয়ে দেব গাজায় ইসরায়েলের স্থল অভিযান, লাখো বাসিন্দা ঝুঁকির মুখে। অন্যদিকে রয়েছে প্রতিবেশী 5 দেশকেই নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি মনে করছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আভিভের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের অস্তিত্ব বিশ্বের জন্য হুমকি, বলছে ইরান। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার পরিষদের এক জরুরি বৈঠকে বলেছেন, কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং একটি স্পষ্ট বার্তা বহন করে, আর এই বার্তা ইসরায়েলের জন্য নয়, যার ইতিহাস পরিকল্পিত গণহত্যায় পরিপূর্ণ, এবং এটি আমাদের গুরুতর একটি সতর্ককরণ যে আমাদের নিষ্ক্রিয়তা এবং আইনি ও নৈতিক নীতিগুলো বজায় রাখতে আমাদের ব্যর্থতার ফলে একটি শয়তানি সত্তা বিশ্ব বিশৃঙ্খলা ও নিরাপত্তা ধ্বংস করছে। তিনি আরও বলেছেন, এই বর্ণবাদী শাসন ব্যবস্থা আন্তর্জাতিক আইন মেনে চলে না, সভ্য জাতির ভাষা বোঝে না, আলোচনা, শান্তি এবং স্থিতিশীলতায় বিশ্বাস করে না। 2 সপ্তাহ ধরে চলতে থাকা ইসরায়েলি অপরাধ এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের স্থগিতাদেশ কেবল তখনই আসে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পদক্ষেপ নেয়। যদি আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিক্রিয়া না দেখায়, তাহলে ইসরায়েলের আগ্রাসন এবং সম্প্রসারণবাদ অবিরাম গতিতেই চলতে থাকবে এবং তা ক্যান্সারের টিউমারের মতো ছড়িয়ে পড়বে এবং এই অঞ্চলের সকল দেশের জন্য হুমকি স্বরূপ হবে। এক যৌথ বিবৃতিতে 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক আইন মেনে চলার এবং সামুদ্র কনভয়ের বিরুদ্ধে যে কোনো অবৈধ পদক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই বৈশ্বিক নৌবহর গাজায় অবরুদ্ধ জনগণের জন্য মানবিক ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এগিয়ে এসেছে। তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ সহ অনেক দেশ এই নিয়ে নিরাপত্তা পরিষদে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে গাজায় ইসরায়েলের স্থল অভিযান, লাখো বাসিন্দা ঝুঁকির মুখে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছেন। আজ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন। শহরের উপকণ্ঠ থেকে এই অভিযান শুরু হয়েছে। গাজা শহরে এই অঞ্চলের সবচেয়ে বড় নগর কেন্দ্রে হওয়ায় সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে 2 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পরিকল্পনা ছিল ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে তারপর অভিযান চালানো, কিন্তু গত 2 মাসে অল্প কয়েকজন বাসিন্দাকে সরানো সম্ভব হয়েছে, তাই শেষ পর্যন্ত সরাসরি অভিযান শুরু করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে শহরের উপর ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান শুরু হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত মাসে গাজা শহর দখলের নির্দেশ দেন। তিনি শহরটিকে হামাসের প্রধান ঘাঁটি আখ্যা দিয়ে বলেন, হামাস নির্মূলের জন্য গাজা দখল অপরিহার্য। এদিকে অভিযানের ফলে শহরের লাখো বাসিন্দা বিপদের মুখে পড়েছেন। একের পর এক বহুতল ভবনে হামলা চলছে, যেখানে গত মাসেই প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় 3,20,000 মানুষ গাজা থেকে পালিয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছেন, 1 লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টাজ আজ ভোরে এক্সের পোস্টে লিখেছেন, গাজা আগুনে পড়েছে। IDF সন্ত্রাসী অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে এবং সাহসের সঙ্গে লড়াই করছেন যাতে বন্দীদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করা যায়। প্রসঙ্গত 2023 সালে অক্টোবরে হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। এতে প্রায় 1200 জন নিহত হয়েছেন এবং অন্তত 251 জন জিম্মি করা হয়। এদের মধ্যে এখনও 20 জন জীবিত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে প্রতিবেশী 5 দেশকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করে ভারত। বাংলাদেশ সহ 5 প্রতিবেশী দেশকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির নিরাপত্তা মহল। ভারতের প্রতিবেশী 6 দেশ হল বাংলাদেশ, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল ও মিয়ানমার। এর মধ্যে কেবল মিয়ানমারকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে না নয়াদিল্লি। নিরাপত্তা মহল জানিয়েছে, বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান, পাকিস্তানের উগ্রপন্থীর অর্থায়ন এবং চীনের সাথে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। গত সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দিনব্যাপী বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন। এটি সর্বোচ্চ পর্যায়ের একটি ফোরাম, যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব একসাথে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করেন। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে নাম প্রকাশের অনিচ্ছুক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিরাপত্তা মহল বিশেষভাবে বাংলাদেশ ও নেপাল এবং পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিকে নিজেদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন। এদিকে বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন বলছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে বিরাজমান দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ে এবং একটি নতুন বিশ্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। ইরানের সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা এবং সহায়তা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ আজ তেহরানে 7ম আন্তর্জাতিক বই প্রদর্শনী শান্তি ও প্রতিরক্ষার শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন তত্ত্বের কথা উল্লেখ করেন এবং বলেন, গত 30 বছরে বিশ্বে অসংখ্য যুদ্ধের কারণ হলো একটি এক মেরু কেন্দ্রিক বিশ্ব তৈরির তত্ত্ব, যা বিশ্বের এক পক্ষের উপর চাপ সৃষ্টি করে এবং অন্য পক্ষ তা প্রতিরোধ করে। পার্স টুডে জানিয়েছে, তিনি আরও বলেন, 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে বিরাজমান দ্বিমেরু স্থান ভেঙে পড়ে এবং বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এক মেরু ব্যবস্থাকে বিশ্বের জন্য ষড়যন্ত্র বলে মনে করেন এবং এই সম্পর্কে আরও বলেন, আফগানিস্তান, ইরাক, ইউক্রেন যুদ্ধ এবং সিরিয়ার মতো পশ্চিম এশীয় অঞ্চলে সংগঠিত যুদ্ধ এবং কুখ্যাত ইহুদিবাদী শাসন ব্যবস্থার আক্রমণ পর্যালোচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই যুদ্ধ মার্কিন পররাষ্ট্রনীতি পরিচালনায় রাজনৈতিক দখলদারিত্বের পাশাপাশি বিশ্বে একমেরু ব্যবস্থা তৈরি করতে চাওয়া পশ্চিমাদের হাতে এক হাতিয়ার হিসেবে বিবেচিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো কার্যত রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত, কারণ তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনকে সমর্থন করে এবং তিনি আরও বলেন, এটি স্পষ্ট এবং সত্য যে এর কোনো প্রমাণের প্রয়োজন নেই। সোমবার দোহায় তাদের শীর্ষ সম্মেলনে আরব মুসলিম নেতারা কাতার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। এটিকে কাপুরুষোচিত এবং অবৈধ আক্রমণ বলে অভিহিত করেছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুতর হুমকি। বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছেন, গাজা সংকটে মধ্যস্থতার ভূমিকা পালনকারী একটি নিরপেক্ষ স্থানে আক্রমণ কেবল আন্তর্জাতিক আইনের স্পষ্টই লঙ্ঘন নয়, বরং শান্তি অর্জনের বিশ্বব্যাপী প্রচেষ্টার ক্ষেত্রেও একটি গুরুতর বাধা। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানেজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা 65,000, যাদের 75%-এরও বেশি রয়েছে নারী ও শিশু।